Action. Actually, I was not a filmmaker before. I was a commercial artist. But I have always been very seriously interested in movies. And in 1947, I think, I read a very fine book, which I thought would make a good film. And so I wrote a script. And it was in 50, I think, that I started looking for a sponsor. I had my script, and I couldn't find a sponsor. So in 52, I think it took 1 year to find out that nobody would back me financially, yes. And in 52, I and a few friends of mine managed to pool our resources and started shooting this film with our own money. I have made a sequel to it, Aparajito, and I have made a comedy after that. The comedy was called, in English, The Philosopher's Stone. প্রফুল্লচন্দ্র মহলানবিশ অর্থাৎ বুলা কাকার সঙ্গী হয়ে একদিন ছেলেটি উট্রাম ঘাটে জলের উপরে ভাসমান উট্রাম রেস্টুরেন্টে গিয়েছিল। সেইখানে আইসক্রিমের সাথে প্রথমবার পরিচয়। ঠান্ডা আইসক্রিম খেয়ে ভীষণ দাঁত শিরশির করায় ছেলেটি বলেছিল ওই আইসক্রিমটা একটু গরম করে দিতে। বুলা কাকার সঙ্গী সেদিনের সেই ছেলেটি কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়। 1921 সালের 2রা মে এই দিকপাল মানুষটির জন্ম। আজ সেই বিশেষ দিন, 2রা মে 2024 সাল। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আমার এই প্রতিবেদন। সেই বুলা কাকা কলকাতা রেডিও স্টেশন চালু হবার পরে সত্যজিৎ রায়ের জন্মদিনে তাকে একটা রেডিও উপহার দিয়েছিলেন। সেই রেডিও এখনকার রেডিওর তুলনায় আলাদা। তাকে বলা হতো ক্রিস্টাল সেট। কানে হেডফোন লাগিয়ে শুনতে হতো। শৈশব এভাবে কাটতে কাটতে ধীরে ধীরে তিনি কিশোর হয়ে উঠলেন এবং ফিল্ম মেকিং সম্বন্ধে আগ্রহ তার প্রবল হয়ে উঠল। ফিল্মের বিষয় নির্বাচনে সত্যজিৎ রায় রিপিটেশন এড়িয়ে যেতে চাইতেন। তাঁর কলকাতা ট্রিলজির শেষ ছবি জন অরণ্য 1976 সালে হয়েছিল। ফেলুদা সিরিজের শেষ ছবি জয় বাবা ফেলুনাথ 1979 সালে হয়েছিল। গুপি বাঘা সিরিজের শেষ ছবি হীরক রাজার দেশে 1980-তে রিলিজ করে। আধুনিক সামাজিকতার উপর শেষ ছবি আগন্তুক 1992 সালে রিলিজ করে। 4টি ছবিতেই তিনি বিশেষভাবে ব্যবহার ও নির্ভর করলেন যে মানুষটিকে, তার নাম উৎপল দত্ত। উত্তাল 70 দশকের কলকাতায় জন অরণ্য ছবির ওই বড় বাজারের ঘুপচি গলির আনাচ কানাচ নিয়ে তৈরি গল্পে বিশুদা অন্য কেউ হলে দর্শক মুখ ফেরাতেও পারত। এটাই নাকি ছিল পরিচালকের নিজের মত। তুমি নিজের কলা খেয়ে দেখেছো কোনো দিন? এটা আর কেউ বললে মানাবে? সোনার কেল্লা দেখে মানুষ মুগ্ধ, কিন্তু পরের ছবি জয় বাবা ফেলুনাথে আগের ফেলু ম্যাজিকে বাজিমাত নাও হতে পারে, এটা পরিচালক বুঝে নিয়েই মগনলাল মেঘরাজ রূপে আনলেন উৎপলবাবুকে। ছমছমে পরিবেশে উ শরবত মে বিষ নাই লালমোহন বাবু, আমি জানি বিষ খুব খারাপ চিজ আছে, ভুলতে পারা যায়? আবার হীরক রাজার দেশে ছবিতে চমকের পর চমক, রঙিন ছবির আকর্ষণ, ছন্দে ছন্দে মজার চিত্রনাট্য, অন্যরকম গল্প, আশ্চর্য সুন্দর গান, এই সব কিছুর ওপরে ছিল নির্মম শয়তানিতে চমকে দেওয়া সেই রাজার চরিত্র হীরক রাজ। উৎপল দত্ত ছাড়া হীরক রাজার ছবি কেউ আদৌ ভাবতে পারে? সত্যজিৎ রায়ের শেষ 3টে ছবিতে আধুনিক পৃথিবীর অমানবিক রূপ প্রকাশ পায় স্পষ্টভাবে। সেখানেও পরিচালকের নিজের অন্তরের বিশ্বাসের কথাগুলো বলার জন্য তিনি যথারীতি নির্ভর করলেন উৎপল দত্তের ওপর। তাই আগন্তুক, মনমোহন মিত্র সেই এক এবং অনন্য উৎপল দত্ত। আমাদের মহানায়ক উত্তম কুমার যেদিন চিরঘুমের দেশে পাড়ি দিলেন, ঠিক তার 2 দিন পরে 1980 সালের 26শে জুলাই তাঁর স্মৃতিচারণে আনন্দবাজার পত্রিকায় নায়ক ছবির স্রষ্টা শ্রী সত্যজিৎ রায় লিখেছিলেন, উত্তম কুমারকে যখন প্রথম ছবিতে দেখি তখনও আমি নিজে ছবির জগতে আসিনি। নতুন একটি হিরোর আবির্ভাব হয়েছে বলে শুনছিলাম, ছবিটিও নাকি ভালো, তাই স্বাভাবিক তাগিদেই গেলাম 74.5 ছবিটি দেখতে। নির্মলদের ছবি
পরিচ্ছন্ন পরিচালনা, ৮-৬০ চিত্রনাট্য। এই বিশেষ পরিচালকের কাজ ভালো লেগেছিল বলেই পরে দেখলাম বসু পরিবার ও চাঁপাডাঙ্গার বউ। ৩খানা ছবি পরপর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্বে সত্যিই একটা স্বাতন্ত্র্য আছে। ৩০ ও ৪০-এর দশকের দুর্গা দাস, প্রমথেশ, ধীরাজ, জহর গাঙ্গুলি প্রমুখের কাজের সঙ্গে এর বিশেষ মিল নেই। মনে হলো ছেলেটি হলিউডের ছবি টবি দেখে। অভিনয়ে থিয়েটারের গন্ধ নেই, চলায় বলায় বেশ একটা সাবলীল স্বাচ্ছন্দ্য। ক্যামেরা বস্তুটিকে যেন বিশেষ তোয়াক্কা করে না। তার উপরে চেহারায় ও হাবেভাবে বেশ একটা মন টেনে নেওয়ার ক্ষমতা আছে, সে বিষয়ে সন্দেহ নেই। এর ১০-১২ বছর পর উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আসে আমার। নায়কের গল্প আমি লিখি উত্তম কুমারের কথা ভেবেই। সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তরতরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় এই যুবকের মনে কী ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে আর মূল্যবোধে কী পরিবর্তন হতে পারে, এই ছিল গল্পের বিষয়। চিত্রনাট্য শুনে উত্তম খুশি হয়। তার একটা কারণ হতে পারে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাহিনীর সাদৃশ্য। আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে নিয়েছে। তাকে আগেও বলে রেখেছিলাম যে সে যে ধরনের প্রেমের গল্পে অভিনয় করতে অভ্যস্ত, এটা সে ধরনের গল্প নয়। সুতরাং তাকে গতানুগতিক পথ কিছুটা ছাড়তে হবে। এতে যে প্রেম আছে তা প্রচ্ছন্ন। তাকে বললাম যে তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলো রয়েছে সেগুলি ক্যামেরায় বোঝা যাবে, কারণ তোমাকে মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না। এই সব প্রস্তাবে তার সামান্য প্রাথমিক দ্বিধা উত্তম সহজেই কাটিয়ে উঠেছিল। এটা বলতে পারি যে উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম, তেমন তৃপ্তি আমার এই ২৫ বছরের ফিল্ম জীবনে খুব বেশি পাইনি। উত্তম ছিল যাকে বলে খাঁটি প্রফেশনাল। রোজকার সংলাপ সে সম্পূর্ণভাবে আয়ত্ত করে কাজে নামত। তার অভিনয় ক্ষমতা ছিল সহজাত। অঙ্গ প্রত্যঙ্গের উপর দখল ছিল ১৬ আনা। ফলে স্বভাবতই তার অভিনয়ে একটা লালিত্য এসে পড়ত। রোজই দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনায় আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই। সবচেয়ে বড় কথা এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল তার অভিনয়ে যোগ করত, যেগুলো সম্পূর্ণ তার নিজস্ব অবদান। এই অলঙ্করণ কখনোই বাড়াবাড়ির পর্যায়ে পড়ত না। এটা সবসময় হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরি প্রাপ্তি। বড় অভিনেতার এক বড় পরিচয় এখানেই। নায়কের পর চিড়িয়াখানা ছবিতেও উত্তমের সঙ্গে কাজ করে একই তৃপ্তি পেয়েছি। উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয়, কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে ৩০ বছর ধরে সে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়ে গেল তার তুলনা নেই। তার অভাব পূরণ করার মতো অভিনেতা আজ কোথায়? মহানায়কের অভিনয়ের দক্ষতা নিয়ে এর থেকে বড় শংসাপত্র আর কি হতে পারে? যেভাবে জহুরি হীরা চেনে, সেভাবেই চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি চিনে নিয়েছিলেন আর এক কিংবদন্তিকে। ১০ই মে ১৯৫৬ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসাবে পুরস্কৃত হয়েছিল পথের পাঁচালী। I like simple themes, simple emotional situations, and I think simple things are more universal than complex ones. ১৯৬৩ সালে সত্যজিৎ রায় কিশোর কুমারকে ডেকেছিলেন চারুলতা ছবির জন্য একটি গান গাওয়ানোর জন্য। কিশোর কুমার তো প্রথমে বিশ্বাসই করতে পারছেন না, কারণ তিনি তো রবীন্দ্রসঙ্গীত পারদর্শী নন। তাই তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন সত্যজিৎ রায়ের ছবিতে। কিন্তু সত্যজিৎ তাকে বিশ্বাস দেওয়ালেন, ভরসা দেওয়ালেন যে তিনিই এই গানটি গাইতে পারবেন। গানটি হলো আমি চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
কিশোর কুমার সত্যজিৎ রায়ের কথায় এই গানটি গেয়েছিলেন এবং যখন সত্যজিৎ রায় জিজ্ঞাসা করলেন কিশোর কুমারকে তার পারিশ্রমিকের কথা, তখন তিনি বললেন যে তিনি একটি পয়সাও নেবেন না এই গানের পারিশ্রমিক হিসাবে, শুধু তাকে লিখে দিতে হবে একটা কাগজে যে কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত গাইতে সক্ষম, লিখে সত্যজিৎ রায়কে সই করে দিতে হবে, ওইটাই নাকি তার পারিশ্রমিক। সত্যজিৎ রায় মুচকি হেসে তাই করেছিলেন। পরে অবশ্য সত্যজিৎ রায়ের আরও ছবিতে, যেমন ঘরে বাইরে ছবিতেও কিশোর কুমারকে আবার উনি ডেকেছিলেন দুটো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্যে। তিনি গেয়েছিলেন এবং তখনও তিনি কোনো পারিশ্রমিক নেননি সত্যজিৎ রায়ের থেকে। সোনার কেল্লার শুটিং হচ্ছে যোধপুর সার্কিট হাউসে। সেখানে একটা খাম লাগবে, যাতে খামটা কিনে আনা হয়েছে, খাম না ইনার লেটার, কিন্তু তাতে পোস্ট অফিসের ছাপটা বেরিয়ে আনেনি প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো উনি একটু রাগ করলেন যে এটা পোস্ট অফিসের ছাপটা বেরিয়ে দাও বলে উনি একটা কালো কলম চাইলেন, সেটি দিয়ে ওই পুরো যেভাবে পোস্ট অফিসের ছাপ পড়ে, খানিকটা আদা খানিকটা ভালো করে পড়েনি, সেই পুরো ছাপটা এঁকে দিলেন। এবং সব থেকে হচ্ছে যে শুটিং হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে সেটা মিলিয়ে দেখেছিলাম, সেটার সাইজ পর্যন্ত এক, যা ছাপ পড়ে পোস্ট অফিসের। এখন এটা কি করে হয়, একটা মানুষের কতখানি অবজারভেশন তার জীবন সম্বন্ধে থাকলে সে, আমরা সবাই তো ছাপটা দিই, কিন্তু সেই ছাপটা তার মাথার মধ্যে চলে যায়। কম্পিউটারের মতন ব্রেন ছিল তার। এই মানুষকে তার সম্বন্ধে অ্যাডমিরেশন যেখানে গিয়ে পৌঁছয়, সেখানে ওই কাজটা তার ওই গুণপনার জন্যই তাকে শ্রদ্ধা। বেশ সকাল সকালেই উঠতেন ঘুম থেকে এবং রাত্রিরে শুতে যাওয়ার সময় অবধি সর্বসময় কাজ করতেন। এখানে ভীষণ রবীন্দ্রনাথের সঙ্গে মিল আছে মনে হয়, যে একটা মুহূর্তকে নষ্ট করেননি, প্রত্যেকটি সময়কে ভগবান করেছেন। আমি এমনকি ওকে দেখেছি যে হয়তো কোনো একটা ইলাস্ট্রেশনের কাজ করতে হচ্ছে, সেই সময় রবিবারে ওর বাড়িতে একটা চমৎকার আড্ডা হতো, বন্ধু বান্ধব অনুরাগী আমরা সবাই মিলে একটা আড্ডা হতো। সেখানে আমি দেখেছি উনি তার সমস্ত আড্ডার সঙ্গে হাসি গল্প হই হই করে হাসছেন, কিন্তু হাতে সেই বোর্ডটা রয়েছে, তাতে ইলাস্ট্রেশনটা শেষ করে সেই কাজটা করে যাচ্ছেন। এখন এইটি হচ্ছে প্রতিভার লক্ষণ, অর্থাৎ কি করে ওই হাসি গল্প করছেন আবার এদিকেও মনটা সম্পূর্ণভাবে নিয়োজিত রাখছেন, এটা দেখার মতো। আর মনিরাদের একটা ভয়ঙ্কর সুদি ছিল মেমোরি। উনি যদি কাজ করতে করতে উঠে যেতে হতো, তাহলে ওর মেমোরি ওকে কখনোই পথে বসাতো না, আবার উনি ফিরে এসে ঠিক সেই সূত্রটা, চিন্তার সূত্রটা পেয়ে যেতেন। রবীন্দ্রনাথ কোনো কবিতা সত্যি দিয়েছেন কিনা? হ্যাঁ, আছে একটা পারিবারিক সম্পর্ক ছিল, সেখানে অটোগ্রাফ খাতায় অটোগ্রাফ চেয়েছিল, লিখে দিয়েছে। সেই অটোগ্রাফ খাতায় ওই বিখ্যাত কবিতাটা আছে, যেটা স্ফুলিং পরে হয়, দেখিতে গিয়েছি বহু দেশ ঘুরে বহু ব্যয় করে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। মানিকবাবুর টেলিপ্যাথি নিছকই কাকতালীয় নাকি সত্যজিৎ রায়ের টেলিপ্যাথি? অরণ্যের দিনরাত্রি সিনেমার একটি দৃশ্যে মেমারি গেম ছিল। সেই গেমে এক এক করে আউট হয়ে যাওয়ার ক্রমটা এই রকম ছিল। প্রথম আউট হলেন কাবেরী বসু, তারপর রবি ঘোষ, তারপর সমিত ভঞ্জ, তারপর শুভেন্দু চট্টোপাধ্যায়, তারপর সৌমিত্র চট্টোপাধ্যায়। শর্মিলা ঠাকুর টিকে রইলেন। গেম ও সিচুয়েশন অনুযায়ী ইচ্ছে করেই হেরেছিলেন, জিততে পারতেন। সিনেমা যারা দেখেছেন জানেন। এবার রিয়েল লাইফে 6 জনের মধ্যে প্রথম মৃত্যু হয় কাবেরী বসুর 1977 সালে, রবি ঘোষ 1997 সালে, সমিত ভঞ্জ 2003 সালে, শুভেন্দু চট্টোপাধ্যায় 2007 সালে এবং সৌমিত্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন 2020 সালে। শর্মিলা ঠাকুর সিনেমায় 5 জনকে টপকে টিকে রইলেন জীবনেও। অদ্ভুত এক রহস্য আমাদের জীবনেরই। নিছকই কাকতালীয় নাকি ফেলুদা স্টাইলে বলতে হয় আছে টেলিপ্যাথির জোর আছে? সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। সমস্ত কলাকুশলীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এই কারণে। 1992 সালে 23শে এপ্রিল সত্যজিৎ রায় পরলোক গমন করেন। রেখে যান সাহিত্য ও চলচ্চিত্র শিল্পের মণিমাণিক্য খচিত এক বিশাল সাম্রাজ্য।
তাঁর বহুমুখী প্রতিভার স্বাক্ষর বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে। ভারতরত্ন, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান অস্কার ছাড়াও দেশ বিদেশের প্রচুর পুরস্কার ও সম্মানের অধিকারী তিনি। 30শে মার্চ 1992 সালে সত্যজিৎ রায় অস্কার অ্যাওয়ার্ড পান। এপ্রিল মে মাসটি আরও সত্যজিৎময় হয়ে পড়েছে যত সময় দ্রুত এগিয়ে চলেছে 1992 সালকে অনেক পিছনে ফেলে।